বন্ধুরা মুভির মধ্যে যে সমস্ত ক্যারেক্টারগুলোকে একেবারে কাস্ট করা হয় সেগুলোকে খুবই ভেবেচিন্তেই একেবারে করা হয়, কিন্তু কিছু কিছু অ্যাক্টর এমনও রয়েছে যাদেরকে দেখে মনে হয় সে এই ক্যারেক্টারটিকে প্লে করার জন্য একেবারে তৈরি হয়েছে। এই জন্যই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা 10টি এমন অ্যাক্টরদের সম্বন্ধে জানবো যারা কমিক বুক ক্যারেক্টারের মধ্যে একেবারে জীবন নিয়ে এসেছিল, এমনকি ওই অ্যাক্টরটির জন্য ওই ক্যারেক্টারটি অনেকটাই বেশি পরিমাণে জনপ্রিয় হয়ে গিয়েছে। বন্ধুরা এটি কোনো প্রকার র্যাঙ্কিং লিস্ট নয়। বন্ধুরা আজকের এই ভিডিওটা অনেকটাই বেশি পরিমাণে ইন্টারেস্টিং হতে চলেছে, তাই বন্ধুরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। বন্ধুরা ভিডিওটিকে শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না। নাম্বার 10-এ রয়েছে আমাদের কাছে হিউজ জ্যাকম্যান। হিউজ জ্যাকম্যান, যাকে আমরা সবাই উলভারিন নামে জানি, সে এক্সম্যান টিমের সবথেকে জনপ্রিয় এবং সবথেকে মেন ক্যারেক্টারদের মধ্যে একজন। এমনকি যারা মার্বেল এবং ফক্স স্টুডিওর থেকেও অনেকটা দূরে থাকে তারা অনেকটাই বেশি পরিমাণে উলভারিনকে জানে। এমনকি উলভারিন কমিকের কোনো বড় একটি ক্যারেক্টারও নয়, কিন্তু উলভারিনের জনপ্রিয়তার কারণ হলো হিউজ জ্যাকম্যান, যে লাইভ অ্যাকশন মুভির মধ্যে এই ক্যারেক্টারটিকে একেবারে প্লে করে থাকে। হিউজ জ্যাকম্যান এই ক্যারেক্টারটিকে এতটাই পারফেক্ট পোর্ট্রে করেছিল যার ফলে হিউজ জ্যাকম্যানকে ছাড়া এই ক্যারেক্টারটিকে কল্পনা করাও আমাদের জন্য একটি মুশকিল কাজ হয়ে দাঁড়িয়েছে। এমনকি উলভারিনের কথাকে চিন্তা করলেই আমাদের সামনে সবথেকে প্রথমে হিউজ জ্যাকম্যানই সামনে আসে। হিউজ জ্যাকম্যান 17 বছর ধরে এই ক্যারেক্টারটিকে ডেডিকেশনের সাহায্যে একেবারে প্লে করেছিল। এই জন্য এখন মার্বেল সিনেমাটিক ইউনিভার্স হিউজ জ্যাকম্যানকে উলভারিন হিসেবে ইন্ট্রোডিউস করবে। নাম্বার 9-এ রয়েছে আমাদের কাছে স্যামুয়েল আই জ্যাকসন, এবং একে আমরা সবাই নিক ফিউরি নামে জানি। স্যামুয়েল জ্যাকসন সবথেকে ভার্সেটাইল অ্যাক্টরদের মধ্যে একজন, যে নিজের জীবনকালের মধ্যে অনেক মেমোরেবল এবং আইকনিক ক্যারেক্টারকে প্লে করেছিল, এবং এমসুর মধ্যে নিক ফিউরি রোল তার এই সমস্ত আইকনিক ক্যারেক্টারদের মধ্যে একটি। নিক ফিউরি আসলে এমন একটি লিডার যার কাছে কোনো প্রকার সুপার পাওয়ার না থাকার পরেও সে ইউনিভার্সের সব থেকে পাওয়ারফুল বিংকে হ্যান্ডেল করার ক্ষমতা রাখে, এবং স্যামুয়েল আই জ্যাকসনের পারফরমেন্স এই ক্যারেক্টারটিকে খুবই ভালোভাবে পোর্ট্রে করতে পেরেছিল। স্যামুয়েল আই জ্যাকসন নিক ফিউরি রোলে এতটাই পারফেক্ট যে আপনি এটা জেনে অবাক হবেন যে কমিক এবং অ্যানিমেটেড সিরিজের মধ্যে নিক ফিউরিকে দেখতে এরকম কখনোই হয় না। সে আসলে একটি হোয়াইট পার্সন, কিন্তু স্যামুয়েল আই জ্যাকসন এই ক্যারেক্টারটিকে এতটাই ভালোভাবে পারফর্ম করেছিল যে এই জন্যই মোস্ট অফ দ্য কমিক এবং অ্যানিমেশনের মধ্যে নিক ফিউরির ক্যারেক্টারটিকে আই জ্যাকসনের মতোই দেখানো হচ্ছে। বন্ধুরা সাকসেস তো এমনই হওয়া দরকার। বন্ধুরা নাম্বার 8-এ রয়েছে আমাদের কাছে ডেডপুল। ডেডপুল মার্বেল কমিকের এখনের সময় সব থেকে জনপ্রিয় ক্যারেক্টারদের মধ্যে একজন, এবং আজকের সময়ে ডেডপুলের যতটা বেশি পরিমাণে জনপ্রিয়তা রয়েছে তার সব থেকে বড় কারণ হলো এই ক্যারেক্টারটিকে প্লে করা রায়ান রেনল্ডস। রায়ান রেনল্ডস নিজেই ডেডপুলের এমন একটি ভক্ত যে ওয়েড উইলসন অর্থাৎ ডেডপুলের ক্যারেক্টারটিকে 2008 সালে আসা এক্সম্যান মুভির মধ্যেও প্লে করেছিল, কিন্তু তখন ডেডপুলকে ক্রিটিক্স এবং অডিয়েন্সটা একটু মাত্র পছন্দ করেনি, কারণ তাকে ডেডপুলের মতো না দেখিয়ে একেবারে উল্টো দেখানো হয়েছিল। এই জন্যই মনে হচ্ছিল রায়ান রেনল্ডস আর কখনোই এই ক্যারেক্টারটিকে প্লে করবে না, কিন্তু সে আর কখনোই হার মানেনি, এবং এরপরে সে ডেডপুলের 16 মুভির মধ্যে খুবই ভালো পরিমাণে কামব্যাক করে, এবং এরপরে সে ডেডপুলকে পুরো পৃথিবীর মধ্যে জনপ্রিয় করে দেয়। রায়ান রেনল্ডস ডেডপুলের এই ক্যারেক্টারটিকে এখন খুবই ভালোভাবে মাস্টার করে নিয়েছে, সেটি ডেডপুলের কনস্ট্যান্ট একেবারে কথা বলা হোক অথবা কোনো সিনের মধ্যে একেবারে ফোর্থ ওয়ালকে ব্রেক করা হোক। রায়ান রেনল্ডস আসলে একটি পারফেক্ট ডেডপুল, এমনকি খুব কম পরিমাণেই সুপারহিরো ফ্যান জানে যে ডেডপুলের ডায়লগগুলোকে লিখতে রায়ান রেনল্ডস রাইটারদেরকে অনেকটাই বেশি পরিমাণে সাহায্য করেছিল, এমনকি সেই মুভিকে প্রডিউসও করেছিল। নাম্বার 7-এ রয়েছে আমাদের কাছে চার্লি কক্স অর্থাৎ ডেয়ারডেভিল। নেটফ্লিক্সের মধ্যে যে ক্যারেক্টারটির পারফরমেন্স সবথেকে অ্যাডভান্স এবং সবথেকে জোরদার হয়ে থাকে তার নামই হলো ডেয়ারডেভিল, এবং ওই ডেয়ারডেভিল ক্যারেক্টারটিকে প্লে করেছিল চার্লি কক্স। চার্লি কক্স ডেয়ারডেভিলের ক্যারেক্টারটিকে খুবই ভালোভাবে পারফর্ম করেছিল, সেটি ম্যাড রকের কোর্টরুম সিন হোক অথবা ডেয়ারডেভিলের অ্যাকশন সিন। চার্লি কক্স ডেয়ারডেভিলের ক্যারেক্টারটিকে খুবই ভালোভাবে পারফর্ম করতে পারছিল, এবং সে ওই ক্যারেক্টারটিকে প্লে করে সুপারহিরো ফ্যানদের মনকে এতটাই বেশি পরিমাণে জয় করে নিয়েছে যে যখন নেটফ্লিক্স এই সিরিজের থার্ড শোকে একেবারে ক্যান্সেল করার কথা বলেছিল তখন সমস্ত সুপারহিরো ফ্যানরা #সেভ ডেয়ারডেভিল শুরু করে দিয়েছিল, এবং ফ্যান্সরা এই ডেয়ারডেভিলকে অনেকটাই বেশি পরিমাণে পছন্দও করেছিল কারণ সে একটি পারফেক্ট ডেয়ারডেভিল ছিল। নাম্বার 6 উইলিয়াম ডেফো অর্থাৎ আমাদের গ্রিন গবলিন। স্যাম রেইমির স্পাইডারম্যান মুভির মধ্যে আমরা যেই সমস্ত স্পাইডারম্যানের ভিলেনকে দেখতে পেয়েছিলাম অথবা আমরা যেই সমস্ত ক্যারেক্টারদেরকে দেখতে পেয়েছিলাম
তার মধ্যে গ্রিন গবলিনই সব থেকে টেরিফাইং এবং ইম্প্যাক্টফুল ভিলেন ছিল এবং এই ক্যারেক্টারটির প্রো ক্রেডিট যায় এই ক্যারেক্টারটিকে প্লে করা উইলিয়াম ডেফোর কাছে। উইলিয়াম ডেফো এই ক্যারেক্টারটিকে এতটাই ভালোভাবে পারফর্ম করেছিল যে যার ফলে এই ক্যারেক্টারটিকে দেখে মনে হয় এটি আসলে একটি গ্রিন গবলিন। এমনকি সে গ্রিন গবলিনের পাগলামি ম্যাডনেসকেও মুভির মধ্যে খুবই ভালোভাবে দেখাতে পেরেছিল। এসব ছাড়াও নরম্যান অসবর্ন যে গ্রিন গবলিনের প্রথম পার্সোনালিটি তাকেও সে একেবারে ক্লাসিক ভাবে পারফর্ম করেছিল। এমনকি সে নরম্যান অসবর্নের উপর গ্রিন গবলিনের বাড়ি পড়ার কাহিনীকেও খুবই ভালোভাবে পোর্ট্রেট করেছিল। উইলিয়াম ডেফো এই ক্যারেক্টারটিকে এতটাই ফ্যান ফেভারিট বানিয়ে দিয়েছিল যে যার ফলে যেই বয়সের মধ্যে সবাই একেবারে রিটায়ারমেন্ট নিয়ে নেয় সেই বয়সেও সে এই ক্যারেক্টারটিকে প্লে করেছিল স্পাইডারম্যান নো ওয়ে হোমের মধ্যে। এমনকি সে ওই মুভির মধ্যে সমস্ত অ্যাকশন সিনকেই নিজেই পারফর্ম করেছিল। এমনকি সে 20 বছর পরেও ওই ক্যারেক্টারটিকে এতটাই ইম্প্যাক্টফুল বানিয়েছিল যে যেটি আসলে আগে ছিল। নাম্বার 5, প্যাট্রিক স্টিওয়ার্ট অর্থাৎ প্রফেসর এক্স। এক্সম্যান টিম থেকে হিউজ জ্যাকম্যানের পর যে ক্যারেক্টারটিকে সব থেকে বেশি পরিমাণে পছন্দ করা হয়েছিল সেটি হলো প্যাট্রিক স্টুয়ার্টের প্রফেসর এক্স। এমনকি অনেকেও জেমস ম্যাকঅ্যাকনের প্রফেসর এক্স কেও পছন্দ করে, কিন্তু এরপরও প্যাট্রিক স্টুয়ার্টের প্রফেসর এক্স কে সুপার হিরো ফ্যানরা সব থেকে বেশি পরিমাণে পছন্দ করেছিল। প্যাট্রিক স্টুয়ার্ট এই ক্যারেক্টারটিকে এমন ভাবে প্লে করেছিল যে যেমনটি একেবারে হওয়া উচিত ছিল। প্রফেসর চার্লস জেভিয়ার্স অর্থাৎ প্রফেসর এক্স এক্সম্যান টিমের কো-ফাউন্ডার এবং লিডার, যার লিডারশিপ এবং পারফরম্যান্সকে আমরা এক্সম্যান টিমের মধ্যে খুবই ভালোভাবে দেখতে পেয়েছিলাম। এমনকি লোগান মুভির মধ্যে সে যেমন ভাবে এই ক্যারেক্টারটিকে প্লে করেছিল সেটি অনেকটাই বেশি পরিমাণে আউটস্ট্যান্ডিং ছিল। এমনকি জেমস ম্যাকঅ্যাকনি প্রফেসর এক্স এর ইয়ঙ্গার ভার্সনকে প্লে করেছিল, কিন্তু যখনই প্রফেসর এক্স এর কথা বলা হয় তখন সব থেকে প্রথমে সবার মনের মধ্যে স্যার প্যাট্রিক শাওনের নামই সব থেকে প্রথমে আসে। সুপার হিরো ফ্যান্সরা তাকে এতটাই বেশি পরিমাণে পছন্দ করে যে যার শুধুমাত্র একটি আওয়াজের দ্বারাই সবাই তাকে বুঝতে পেরে যায়। নাম্বার 4, মার্গেট রবি অর্থাৎ হার্লি কুইন। মার্গেট রবি এখনের সময়ের সব থেকে ট্যালেন্টেড অ্যাক্ট্রেসদের মধ্যে একজন, যে নিজের প্রত্যেকটি রোলকে এতটাই ডিপলি প্লে করে যে যার ফলে সে ওই ক্যারেক্টারটির মতো প্লে করা ওই ক্যারেক্টারে পরিবর্তন হয়ে যায়, অর্থাৎ সে ওই ক্যারেক্টারটিকে পুরোভাবেই মানিয়ে নেয়। এবং এটির বেস্ট এক্সাম্পল হলো ডিসি ইউনিভার্সের সুসাইড স্কোয়াডের হার্লি কুইনের ক্যারেক্টার। সেই ক্যারেক্টারটিকে এতটাই অ্যাকুরেট রাখার চেষ্টা করেছিল যে যার ফলে এই মুভিটি খারাপ হওয়ার পরেও সুপার হিরো ফ্যান্সরা তার এই ক্যারেক্টারটিকে অনেকটাই বেশি পরিমাণে পছন্দ করেছিল, কারণ হার্লি কুইন ক্যারেক্টারটি যেমন হওয়া উচিত মার্গেট রবি তেমন ভাবে ওই ক্যারেক্টারটিকে প্লে করেছিল, তেমনই ইনসেনিটি এবং ক্রেজিনেসের সাথে। এই জন্যই জেমস গান নিজের সুসাইড স্কোয়াড রিবুটের মধ্যেও অরিজিনাল কাস্টের মধ্যে থেকে কাউকে না নিয়েই সে শুধুমাত্র হার্লি কুইনকে রেখেছিল, যেখানে মার্গেট রবি এই ক্যারেক্টারটিকে খুবই ভালোভাবে পারফর্ম করেছিল। নাম্বার 3 তে রয়েছে আমাদের কাছে টম হিডলস্টন অর্থাৎ আমাদের প্রিয় লোকি। লোকিকে গড অফ মিস্ট্রি বলা হয়। টম হিডলস্টনের লোকি সিরিজ আসার আগে জনপ্রিয় তো সে ছিল, কিন্তু লোকি সিরিজ আসার পর আগের থেকে অনেকটা বেশি পরিমাণে জনপ্রিয় হয়ে যায়। মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে লোকি এতটা বেশিক্ষণ ধরে থাকার পরেও তার এই ক্যারেক্টারটিকে আমরা বোরিং ফিল করতে পাই না। আমরা সবসময় এই ক্যারেক্টারটির উপর কৌতূহল হয়েই থাকি, এবং এর সব থেকে বড় কারণ ছিল টম হিডলস্টনের পারফরম্যান্স। টম হিডলস্টন সব থেকে প্রথমে লোকির ভিলেন হওয়া থেকে শুরু করে এখনো পর্যন্ত লোকির হিরো হওয়ার জার্নিকে খুবই পারফেক্ট ভাবে স্ক্রিনের মধ্যে প্লে করেছিল। এমনকি সেই ক্যারেক্টারটিকে এতটাই ভালোভাবে পারফর্ম করেছিল যে যার ফলে আমরা ভুলেই যাই যে লোকি একটি নেগেটিভ ক্যারেক্টার ছিল, যে লোকের খারাপকে চিন্তা করতে খুবই বেশি পরিমাণে পছন্দ করে। কিন্তু টম হিডলস্টনের এই সমস্ত পারফরমেন্সের জন্য লোকি মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের সব থেকে গ্রেটেস্ট ক্যারেক্টারদের মধ্যেও একজন। নাম্বার 2 এ রয়েছে আমাদের কাছে হেথ লেজার অর্থাৎ জোকার। যারা জোকার ক্যারেক্টারটিকে ডিসি কমিক এবং ডিসি অ্যানিমেটেড মুভির মধ্যে দেখেছে তারা সবাই জানবেন যে জোকার কতটা ইনসেন এবং ক্রেজি ক্যারেক্টার। জোকার সবসময় হেসে হেসেই সবার সাথে লড়াই করতে থাকে। এখানে ক্রিস্টোফার নোলানের জোকার মুভিটি আছে, যেটি কাউন্টার পার্টের খুবই একটি অপোজিট ক্যারেক্টার ছিল, কিন্তু এরপরে ওই জোকারটিকে সব থেকে আইকনিক ভিলেনদের মধ্যে একটি ভিলেন মনে করা হয়। এবং এই জোকার ক্যারেক্টারটির এতটা জনপ্রিয়তার কারণ হলো হেথ লেজার। হেথ লেজার আসলে এমন একটি ব্রিলিয়ান্ট অ্যাক্টর ছিল যে জোকার ক্যারেক্টারটিকে প্লে করার জন্য মেথড অ্যাক্টিং কে বেছে নিয়েছিল, যার ফলে সে নিজেকে একটি রুমের মধ্যে কয়েক দিনের জন্য একেবারে বন্দি করে নিয়েছিল, এবং এরপরে সে জোকার ক্যারেক্টারটিকে নিজের মধ্যে ডেভেলপ করাতে থাকে। এমনকি সে এই জোকারের ক্যারেক্টারটিকে এতটাই ভালোভাবে প্লে করেছিল যে যার ফলে সুপার হিরো দুনিয়ায় নয় বরং পুরো দুনিয়ার বেস্ট ভিলেন বলা হতে থাকে জোকারকে। জোকারের ক্যারেক্টারটিকে পাবলিকেরা এতটাই বেশি পরিমাণে পছন্দ করেছিল যে যার ফলে হেথ লেজারকে অস্কারও দেওয়া হয়। আমরা হেথ লেজারের পরেও জোকারের অনেকগুলো
ভার্সনকে দেখতে পাই। এরপরেও হেথ লেজার জোকারের আনপ্রেডিক্টেবিলিটি এবং ম্যাডনেসকে আমরা কখনোই ভুলতে পারবো না। এমনকি সে ব্যাটম্যানকেও খুবই ভালোভাবে টক্কর দিতে পেরেছিল, যেটিকে আজ পর্যন্ত কেউ টক্কর দিতেও পারছিল না। বন্ধুরা, নাম্বার 1-এ যেই সুপারহিরো সম্বন্ধে আমরা কথা বলতে চলেছি তাকে আমরা সবাই জানি এবং এই ক্যারেক্টারটি পুরো মার্বেলকে মাটি থেকে তুলেছিল। বন্ধুরা, এখানে আমরা কথা বলছি নাম্বার 1 আরডিজে অর্থাৎ রবার্ট ডাউনি জুনিয়রের সম্বন্ধে। রবার্ট ডাউনি জুনিয়র ফ্যানদের এতটাই ফেভারিট যে যার ফলে আমরা এমসিইউর মধ্যে আরডিজে কে ছাড়া আর কাউকেও আয়রন ম্যান হিসেবে পছন্দই করব না, কারণ সে আয়রন ম্যানের রোলকে এতটাই ডেডিকেট এবং এত বছর ধরে প্লে করেছিল যে যার ফলে কেউ যদি আয়রন ম্যানের কথা বলে থাকে তাহলে আমরা সবসময় আরডিজের নামই মনে করে থাকি। এমনকি অনেক সুপারহিরো ফ্যান আয়রন ম্যানের জন্যই মার্বেলের মুভিকে দেখতে শুরু করেছিল। আসলে 2008 সালে রবার্ট ডাউনি জুনিয়র আয়রন ম্যানের রোলকে প্লে করে নিজের সাথে সাথে আয়রন ম্যানকে অনেকটাই বেশি পরিমাণে জনপ্রিয় করে দেয়। এই জন্য অ্যাভেঞ্জার এন্ড গেমের মধ্যে আয়রন ম্যান চলে গেল আমরা আয়রন ম্যানকে কোনো না কোনো ভাবে আসবে এটাই মনে করছি। বন্ধুরা, এটাই ছিল ভিডিও যেখানে আমরা 10টি এমন অ্যাক্টরের সম্বন্ধে কথা বললাম যারা পারফেক্ট সুপারহিরো এবং সুপার ভিলেন। বন্ধুরা, এই সমস্ত অ্যাক্টরদের মধ্যে আপনার ফেভারিট অ্যাক্টর কোনটি সেটিকে আপনারা কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এতটা পর্যন্তই। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।